গল্পটা আমার বিয়েতে পাওয়া উপহার নিয়ে। শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে আসার পর প্রতিটা মেয়েই শ্বশুরবাড়ি থেকে অনেক অনেক উপহার পেয়ে থাকে। আমি তো আমার নিজের দিদিকে দিয়ে দেখেছিলাম বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে কত গয়নাগাটি পেয়েছিল। অষ্টমঙ্গলায় আমার দিদি যখন আমাদের বাড়িতে এলো, আমার দিদির গায়ে তো কত গয়না, বেশ ভারী ভরি সব জিনিস। আমার বাবা সেভাবে অত গয়না দিতে পারেনি, কিন্তু দিদি শ্বশুর শাশুড়ি, পিসি শাশুড়ি, বর দিদিকে যেন সোনায় মুড়ে দিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার মা, কাকিমা, ঠাকুমা সবাই দিদিকে নিয়ে পড়লো সেদিন। দিদিকে মাঝখানে বসিয়ে শুরু হয়ে গেল দিদির শ্বশুরবাড়ির গল্প। দিদি তো শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ। হাতটা বাড়ি দিয়ে বলল, এই দেখো, এই মানতাসাটা দেখেছো? এটা আমার শাশুড়ি দিয়েছেন। কাকিমা বলল, হ্যাঁ রে, তোর শাশুড়ি তোকে সোনা নোয়া দেয়নি? তা আবার দেবে না, এই তো এটা দিয়েছে। তোর হাড়ের ডিজাইনটা বেশ ভালো, লকেটটাও দারুণ। এটা তো ও দিয়েছে, একেবারে নিজের পছন্দ। ও মানে আমার জামাই বাবু। দিদি একটা একটা করেই সব গয়না দেখাচ্ছে, আর আমরা সবাই দেখছি। ঠাকুমা বলে উঠল, এমন শ্বশুরবাড়ি পাওয়া মেয়েদের ভাগ্য। এরপর ভালো করে ঘর সংসারটা কর, তাহলেই হবে। মা বলল, ভালো শাশুড়ি পেয়েছো, তা না হলে এত ভারী ভরি জিনিস দেয়? শাশুড়িকে সব কিছু কথা শুনে চলবে সব সময়। আমার দিদি বলে উঠল, সত্যি আমার শাশুড়ি খুব ভালো মানুষ। শুধু শাশুড়ি না, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই খুব ভালো। প্রতিটা মায় বোধহয় নতুন বিয়ে হওয়ার মেয়ের মুখ থেকে এমন কথাই শুনতে চায়। সেদিন মার মুখে দেখে বুঝেছিলাম মা ভীষণ খুশি হয়েছে দিদির মুখে শ্বশুরবাড়ির গুণগান শুনে। আমিও সেদিন ভেবেছিলাম আমারও যেন এমন একটা শ্বশুরবাড়ি হয়, আমি যেন দিদির মতো বলতে পারি আমার শাশুড়িও খুব ভালো, আমাকেও তো কত উপহার দিয়েছে। আমার কথাগুলো শুনে আমার মাও যেন খুশি হতে পারে। দিদির বিয়ে 3 বছর পর আমার বিয়ে হলো। দিদির মতো আমারও দেখাশোনা করেই বিয়ে। আমার বড় মামাকে আমার শ্বশুরমশাই বলেছিলেন একটি ভালো মেয়ে দেখে দিতে। আমার মামা রেলে চাকরি করতেন। মামার অফিসে চাকরি করতেন আমার শ্বশুরমশাই, সেই হিসেবেই আমার শ্বশুরমশাইয়ের সাথে মামা চেনাশোনা। আমার মামা আমার শ্বশুরমশাইকে বলেছিল, আমার বড়দের মেয়ে আছে বিরুদা, তোমার ছেলের জন্য দেখতে পারো। মামার কথা শুনে শ্বশুরমশাই হেসে বলেছিল, হ্যাঁ তাহলে তো ভালোই হয়, নিজেদের চেনা জানার মধ্যে যখন মেয়ে পাচ্ছি তখন অসুবিধা কিসের? আর কদিন পর আমিও রিটায়ার করে যাব, একটা আত্মীয়তা হলে তোমার সাথে সম্পর্কটা থেকেই যাবে। তখন দুই বেয়ায় মিলে কত গল্প স্বল্প হবে। কথাগুলো খুব হেসেই বলেছিলেন আমার শ্বশুরমশাই। বিধাতা পুরুষ বোধহয় সেদিন এমন কথা শুনতে পেয়েছিলেন, না হলে কি আর বিয়েটা হয়? একদিন সকালে মা বলল, আজ বিকেলে যেন কোথাও বেরিও না, তোমার মামা তোমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছেন, বিকেলে ওনারা দেখতে আসবেন। আমার বিয়ের জন্য তখন দেখাশোনা শুরু হয়ে গিয়েছিল এক প্রকার। 2-1 জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে এসেছেন। বিয়ের দেখাশোনার নাম শুনে আমার গায়ে কেমন যেন জ্বর আসে। মাকে বলতাম, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে? মা বলতো, 25 বছর হয়ে গেল, এবার তো ঘরে বসিয়ে রাখবো না, পড়াশোনা শেষ, চাকরি বাকরি যখন চেষ্টা করছি ঠিকই, সেটা বিয়ের পরও করা যেতে পারে। আমি একটু হেসে জিজ্ঞাসা করেছিলাম মাকে, তোমরা দেখছি বিয়েটা না দিয়ে আর ছাড়বে না, তা আজ কোন মহারাজ দেখতে আসছে শুনি? তা আমিও তো জানি না, তোর মামা যখন সম্বন্ধটা নিয়ে এসেছে আশা করি খারাপ হবে না। তোর বড় মামার উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। বড় মামা খুব বিচক্ষণ মানুষ, তাই মামা যখন নিয়ে আসছেন খারাপ কেউ হবে না। মা শুধু এটুকুই বলেছিলেন ছেলেটি ব্যাংকে চাকরি করে। যাই হোক, সেদিন বিকেলে আমাকে ওনারা দেখতে এলেন। আমি তো দেখেই হাঁ হয়ে গেছি। যারা এসেছেন তারা সকলেই মহিলা, কোনো পুরুষ মানুষ আসেনি, এমনকি পাত্রও আসেনি। আমাদের বাড়িতে আমার মা, কাকিমা সবাই তখন কানাকানি করছে। কাকিমাকে মার কানে কানে বলতে, মুখ নিয়ে ফিসফিস করে বলতে শুনলাম, বড়দি কি ব্যাপার গো, জন্মে দেখিনি, 4 জন মেয়ে মিলে দেখতে এসেছে, আমাদেরও তো বিয়ে হয়েছে বলো, বাড়ির ছেলেরাই তো আসে, মনে হচ্ছে ও বাড়িতে মেয়েরাই কর্তা। কি জানি বাপু, আমার কেমন যেন একটা লাগছে। যাই হোক, দেখে শুনে দিও রিমলিকে, আমাদের ইমলির মতোই যেন হয়। রিমলি মানে আমি, আর ইমলি আমার দিদি। এবারে দেখাশোনাটা কেমন যেন একটা ভয় করছিল।
এর আগে 2 জায়গা থেকে দেখে গেছে, তখন এতটা ভয় লাগেনি। সে যাই হোক, মামা যেহেতু সম্বন্ধটা নিয়ে এসেছে, মামার মুখের ওপর কেউই কথা বলবে না। আমিও সেজে গুজে বসলাম ওদের সামনে। আমার নামটা জিজ্ঞেস না করে নিজেদের কথাই বলতে শুরু করলেন। ওই 4 জন মহিলার মধ্যে থেকে একজন আমাকে বলে উঠলেন, আরে লজ্জা পেও না, এখনকার মেয়ে তুমি। আসলে আমি পাত্রের মা, এই 2 জন হলো আমার বোন, আর ইনি হচ্ছেন আমার ননদ। যখন যেখানে যাই 4 জনেই যায়। আমাদের নিজেদের মধ্যে খুব ভালো, একেবারে সবাই বন্ধুর মতো, তাই ফ্রিলি কথা বলে আমাদের সাথে, ভয় পেও না। এমন কথা শুনে সাহস পেলাম। আমি একটু হেসেই বললাম, না না, ভয় পাবো কেন, একদম বন্ধুর মতো মিশতে হবে তো। সে যাই হোক, তোমাকে বেশ পছন্দ হয়েছে, আমার তো দেখে গেলাম। এরপর আমার ছেলে আসবে, তার পছন্দ হলে আমাদের পছন্দ। কি নাম তোমার? রিম্পি। বেশ মিষ্টি নাম তো। বেশ হেসে হেসে কথাগুলো বলছিলেন, কিন্তু মনের মধ্যে বাড়ির সকলের একটা খটকা রয়ে গেল। এই 4 জন মহিলা পাত্রী দেখতে আসার ব্যাপারটা ভালো লাগলো না যেন। আমার মা তো বাবাকে বলেই বসলো, বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই নাকি যে একজনও আসতে পারলো না? বাবা শুনে বলল, সবকিছু একটা জটিল না করে সহজ করে দেখো না, মেয়েরা দেখতে এসেছে তো কি হয়েছে। এরপর পাত্র নিজেই দেখতে আসাতে স্থির হয়ে গেল। পাত্র নিজে এলো, পাত্রেরও পছন্দ হয়ে গেল আমাকে। আমার মা বাবা দুজনেই আমার বড় মামার উপর ভরসা করে বেশি। আমার মা বড় মামাকে ফোন করে জিজ্ঞেস করলো, ছেলের বাড়ি থেকে তো আমাদের যেতে বলেছে, তা তুই একটু ভালো করে খোঁজ খবর নে, তারপর না হয় যাওয়া যাবে। খোঁজ খবর নিয়ে আর কিছু নেই, বিরুদার মতো মানুষ হয় না, ছেলেও ভীষণ ভালো। যখন বলছিস তখন আমি খোঁজ খবর নেব। আশা করি আমাদের রিমদের বাড়িতে বিয়ে হলে সুখেই থাকবে। তারপর আর কি, 2 বাড়ি কথাবার্তায় মাত্র 1.5 মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল। শুভ দিন দেখে আমার বিয়ে হয়ে গেল রায়পুরে ঘোষাল বাড়িতে। বেশ বনেদি বাড়ি, বাড়ির একটা আভিজাত্য আছে। আগে সব জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন যে যার মতো আলাদা বাড়ি করে নিয়েছে। আমি এখন ঘোষাল বাড়ি বউ। আজ আমার বিয়ের 8 দিন, অষ্টমঙ্গলায় আমিও আজ বাপের বাড়িতে এসেছি। আমার শ্বশুরবাড়ির গল্প শোনার জন্য সবাই উৎসুক। বিশেষ করে আমি শ্বশুরবাড়ি থেকে কি কি উপহার পেয়েছি সেসব তো জানতেই হবে। আসলে সব মেয়েরাই বোধহয় বাপের বাড়িতে এসে নতুন শ্বশুরবাড়ির গল্প বলে, আমিও বলবো এটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া সেরে আমি তখন ঘরে বসে আমার বরের সাথে গল্প করছি। আমার দিদি তখন আমাদের বাড়িতেই ছিল। দিদি বাড়ি থেকে ডেকে বলল, রিমলি, কাকিমা ডাকছে তোকে, বাইরে আয়। ঘর থেকে বেরিয়ে দেখি দালানে মা, ঠাকুমা, কাকিমা সবাই মিলে বসে আছে। ঠাকুমা পান চিবোতে চিবোতে বলল, কাল সকালেই তো চলে যাবি রে দিদি ভাই, তোর শ্বশুরবাড়ির গল্প শুনবো বলে আমরা বসে আছি কখন থেকে। আমি অষ্টমঙ্গলা এসেছি, পরের দিন সকালে শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে, কারণ বরের ছুটি শেষ, ওকে অফিস জয়েন করতেই হবে। তো আমিও গিয়ে বসলাম মা ঠাকুমাদের কাছে, বসে গল্প জুড়লাম। মনে পড়ছিল দিদি যখন অষ্টমঙ্গলে এসেছিল সেসব কথা। দিদি গর্ব করে কত গয়না দেখাতে পেরেছিল, কিন্তু আমি তো সেভাবে দেখাতেই পারবো না, কারণ আমার দিদিকে যেভাবে গয়না দিয়ে পরিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে, সেভাবে কোনো গয়নাগাটি আমি তো পাইনি। নতুন বউকে যতটুকু দেওয়া যায় ততটুকুই দিয়েছি। কাকিমা জিজ্ঞেস করলো, তোর শ্বশুরবাড়ি থেকে সবাই কেমন রে? ভালোই। কাকিমা আস্তে আস্তে করে জিজ্ঞেস করলো, যাতে আমার বর শুনতে না পায়। বিয়েতে শাশুড়ি কি দিল? এই তো দেখো নোহাটা, তোমার জামাই আংটিটা দিয়েছে। তা অত বড় বাড়ি আর এই সামান্য কয়েকটা জিনিস, ভালো কিছু দিতে পারলো না? খুব কৃপণ মনে হয়। সে তুলনায় এমনি শ্বশুরবাড়ি বেশ দিল আছে বলতে হয়, কিন্তু দেখেছিস কত কি দিয়েছে তো দিদিকে। আমি তখন হাসছি। কাকিমাকে বললাম, কাকিমা তুমি ভুল ভাবছো গো, আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ খুব বড় মনের, তা না হলে ঘরে বউকে কেউ এত বড় সম্মান দিতে পারে? আমার শ্বশুরবাড়িতে নতুন বউকে উপহার দেওয়ার একটা সুন্দর রীতি আছে। আমরা উপহার বলতে সোনাদানা অন্যান্য সামগ্রী বুঝি, কিন্তু এর বাইরেও অনেক বড় করে দেওয়া যায়। সেই ঐতিহ্য চলে আসছে আমার ঠাকুমার শাশুড়ি আমল থেকে, উনি এই নিয়মটা চালু করে গেছেন। আমার মা কাকিমা তখন হাঁ করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে। ঠাকুমা বলল, কি নিয়ম রে? নতুন বউ সেজে যখন ওই বাড়িতে পা রাখলাম, আমাকে আগর বরণ করলেন আমার শ্বশুর, তারপর বরণ করলেন আমার শাশুড়ি। শ্বশুর বরণ করতে করতে বললেন, বৌমা অবাক হলে তাই না? ভাবলে পুরুষ মানুষে কেন বরণ করলাম?
এটা এবারই নিয়ম, কারণ তুমি এলে শ্বশুর বাড়িতে। মন্দ লাগেনি এমন নিয়ম। বিকেলে শুরু হলো আশীর্বাদ পর্ব। আমাকে সবাই আশীর্বাদ করার পর সব শেষে আশীর্বাদ করলেন আমার শাশুড়ি। কয়েকটা কাগজ আমার হাতে দিয়ে ধরিয়ে দিলেন। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এগুলো কি মা? আমার শাশুড়ি বললেন, ওই যে আমাদের বাড়ি গেটের ডান দিকে ছোট একটা বাড়ি আছে, এটা হলো এই বাড়িটারই দলিল। আজ থেকে ওই বাড়িটার মালিক তুমি। আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমি তোমাকে দিলাম। গোসল বাড়ি বউ হয়ে যে আসবে এই বাড়িতে তারই। আমার শাশুড়ি এটা বলে গেছে। বিয়ের পর্ব মিটে গেলে পাকাপোক্তভাবে তোমার নামে রেজিস্ট্রি হবে। শুনে দারুণ খুশি হয়েছিলাম, কিন্তু এমন নিয়ম কেন সেটা জানতে ইচ্ছা করছিল। বিয়ের অনুষ্ঠান মিটে যাবার পর আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম এসব কথা। শাশুড়ি মা বলেছিলেন, আমার শাশুড়ি যখন বউ হয়ে এই বাড়িতে এসেছিল তখন শাশুড়ির কোনো স্বাধীনতা ছিল না, সব কিছুতেই অন্যের মতে চলতে হতো। কিছু ভুল ত্রুটি হলে আমার শাশুড়িকে শুনতে হতো, এই বাড়িতে কোনো বেয়াদপি চলবে না, এ বাড়ি তোমার নয়। খুব খারাপ লাগতো আমার শাশুড়ি। একদিন শ্বশুরকে বলেছিল একটা বাড়ি করো, যে বাড়িটা হবে আমার। তার জন্য আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দিতে রাজি আছি। তবে আমার শ্বশুর ভালো মানুষ ছিলেন। শ্বশুরের ইনকাম তখন খুব একটা বেশি ছিল না। উনি সামান্য কিছু দিয়েছিলেন আর বাকি টাকাটা শাশুড়ির গয়না বিক্রি করে ওই জায়গাটা শ্বশুরের পিসির থেকে কিনে নেন আমার শ্বশুর। ওখানে 2 কামরার একটা একতলা বাড়ি করা হয়, যে বাড়িটা আমার শাশুড়ি নিজের। আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে ওই বাড়িটা দিয়ে বলেছিলেন, মেয়েদের শ্বশুর বাড়িতে নিজেদের একটা ঘর থাকলে তবে সে ঘরণী হতে পারে। সেই থেকে ঘোষাল বাড়িতে বাড়ির বউদের একটা করে বাড়ি উপহার দেওয়া হয়, ওটাই তাদের কাছে শ্বশুর বাড়ির উপহার। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে কেয়া।